ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির লাইভ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিশুদের স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্য জিজ্ঞাসা এবং স্বাস্থ্য বিষয়ক উপদেশগুলো তুলে ধরি। আমাদের আজকের আলোচনার বিষয় সিজনাল জ্বর ও খিঁচুনি। এই জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে এসেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালের সহকারী অধ্যাপক ডক্টর জুবাইদা পারভিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনো কিডস ক্রিয়েশন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দাও। তাহলে শুরু করা যাক। ম্যাম, প্রথমে একটু খিঁচুনি সম্পর্কে জেনে নিই। অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের জ্বরের সাথে খিঁচুনির মতো সমস্যা দেখা যায়। এটা এক্স্যাক্টলি কেন হয়? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে জ্বর খুব স্বাভাবিক। এখন চারপাশে খুবই জ্বর হচ্ছে, বিভিন্ন কারণে জ্বর হয়। বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় যেটা হয় সেটা সাধারণত ভাইরাস জনিত জ্বর হয়। তার সাথে আমাদের দেশে যেহেতু এখন ডেঙ্গি জ্বরেরও খুব প্রাদুর্ভাব আছে, তো সেজন্য জ্বরটা খুব কমনলি শিশুদের হয়ে থাকে সাধারণত। এবং এটা খুব স্বাভাবিকভাবেই জ্বর হলে আমরা বাচ্চাদের বাড়িতেই চিকিৎসা করতে পারি, সাধারণ কিছু ওষুধ দিয়ে বা কিছু পথ্য মেনে চললে আমরা ভালো হয়ে যাই। কিন্তু কখনো কখনো দেখবে যে কোনো বাচ্চার ক্ষেত্রে যেটা বলে জ্বরের সাথে সাথে তাদের খিঁচুনি হয়ে গেছে। এই যে জ্বরের সাথে খিঁচুনি সাধারণত এটা অনেকগুলা কারণে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা বলতে পারি সাধারণ জ্বরেই কোনো বাচ্চার ক্ষেত্রে তাদের খিঁচুনিটা চলে আসতে পারে। এটা খুব বেশি ব্রেইনের কোনো ইনফেকশন বা অন্য কিছু না, এটা তেমন মারাত্মক ক্ষতিকরও না, কিন্তু এটা আমাদের সাবধান হতে হবে। এবং এই জ্বরটা সাধারণত 6 মাস বয়স থেকে 6 বছর পর্যন্ত হতে পারে। আচ্ছা, তো এই যে এজ গ্রুপটার কথা বললেন, এদের মধ্যে কি বেশি দেখা যায়? এর বাইরে কি অন্য কোনো এজ গ্রুপে দেখা যায়? না, যে কারোই জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, কিন্তু এই রোগটাকে আমরা যখন 6 মাস থেকে 6 বছর বয়সে জ্বরের সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে খিঁচুনিটা আসে এবং খুব মিনিমাম অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে খিঁচুনিটা ভালো হয়ে যায়। এই রোগটার নাম হচ্ছে ফেব্রাইল সিজার। এটা সাধারণত এই বয়সে হয়। এই বয়সে জ্বরের সাথে ফেব্রাইল সিজার ছাড়াও ব্রেনের ইনফেকশনের জন্যও খিঁচুনি হতে পারে, সেটা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস নামে পরিচিত। আচ্ছা, তাহলে এই যে খিঁচুনির এটা কি কোনো পূর্ব লক্ষণ আছে, কোনো সিমটমস আছে? থাকলে সেগুলো কি কি? আচ্ছা, ঠিক পূর্ব লক্ষণ না, কিন্তু ধরো কোনো বাচ্চার যদি জ্বর আসে, তাদের জ্বরের সাথে সাথে কিভাবে আমরা বুঝবো যে তার খিঁচুনি হচ্ছে? হ্যাঁ, আমরা এটা সাধারণত বোঝার জন্য দেখা যাবে যে আমরা চোখের মনিটা অনেক সময় উপরের দিকে উঠে যায়। আমরা বলি যে আপওয়ার্ডস রোলিং অফ আইবল। হ্যাঁ, চোখের মনিটা উপরের দিকে হয়ে যায়। শরীরটা শক্ত হয়ে যেতে পারে, কখনো কখনো শরীর শক্ত হবে এবং মাঝে মাঝে ঝাঁকুনি দিতে পারে। এবং কখনো কখনো দেখা যায় যে কোনো বাচ্চা একদম আনরেসপন্সিভনেস, কোনো সাড়া দিচ্ছে না, চোখ একদিকে তাকিয়ে আছে। এইসব লক্ষণ দেখলে আমরা বুঝবো যে তার জ্বরের সাথে খিঁচুনি হচ্ছে এবং ইমিডিয়েট কিছু ব্যবস্থা আমাদেরকে তখন নিতে হবে। আচ্ছা, এটা কি মারাত্মক ঝুঁকিপূর্ণ? যদি আমাদের এটা ফেব্রাইল সিজার হয় তাহলে এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ না। এটা কিছু নিয়ম পালন করলে বাসাতেও চিকিৎসা সম্ভব। আচ্ছা, তো ওখান থেকেই আসি। তাহলে শিশুদের জ্বরের সাথে এই খিঁচুনিটা হলে আমরা কি কি করতে পারি, আবার কি কি একেবারেই করা যাবে না? আচ্ছা, আমরা ধরো জ্বর এবং খিঁচুনি যখনই একসাথে হবে, খিঁচুনি হলে প্রথম কথা যেটা আমরা বাসায় যারা অন্যরা থাকি, সে হতে পারে ভাই বোন অথবা মা বাবা, প্রত্যেকেই কিন্তু একটু আতঙ্কগ্রস্ত হয়ে যায়। কি করব না করব ভেবে পাই না। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মুখে পানি দেওয়ার চেষ্টা করা হয়, আবার কেউ কেউ খিঁচুনির জন্য কিছু রেমেডি, লোকাল যে রেমেডি আছে সেগুলা করতে চায়। সেগুলা প্রত্যেকটাই বাচ্চার জন্য ক্ষতিকারক হবে। খিঁচুনি যতটা না ক্ষতিকারক,
বাচ্চার মুখে পানি দেওয়া বা মুখ খুলে রাখার চেষ্টা করা এগুলা বেশি ঝুঁকিপূর্ণ। তাই আমরা কি করব? প্রথম কথা হচ্ছে একদম শান্ত থাকার চেষ্টা করব। বাচ্চাটাকে কোনো একদিকে, বিশেষ করে আমরা বলি বাঁ দিকে কাত করে শুয়ে দিতে হবে, যাতে তার মুখের মধ্যে যেই সিক্রেশনগুলো থাকে সেটা বের হয়ে যেতে পারে। এখন শীতের দিন আসতেছে, গায়ে খুব শক্ত কাপড় চোপড় খুব টাইট করে লাগানো থাকে, সেটা আমরা একটু ঢিলা করে দিব এবং এমন একটা জায়গায় বাচ্চাটাকে শোয়াতে হবে বা রাখতে হবে যেন সে ব্যথা না পায়। কাছাকাছি কোথাও এমন কোনো অবজেক্ট থাকবে না যাতে সে ইনজুর্ড হতে পারে। হ্যাঁ, এই দিকটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমাদের সবাইকে শান্ত থেকে বাচ্চার শুশ্রূষা করে যেতে হবে। আচ্ছা, আর কি কি একেবারেই করা যাবে না? একেবারেই করা যাবে না। প্রথম কথা হচ্ছে মাথায় পানি দেওয়া, ওই সময় জোর করে বাচ্চাকে ধরে রাখা, সেটা করা যাবে না। মাথায় পানি দেওয়া যাবে না, মুখে পানি দেওয়া যাবে না, বা মুখে কোনো কিছু ঢোকানো যাবে না, কোনো ওষুধ খাওয়ানো যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো মা বা বাবা যদি জানেন যে তাদের মলদ্বারে একটা ওষুধ দেওয়া যায়, সেটা যদি তারা জেনে থাকে বা করে থাকে আগে, সেই ওষুধটা তাকে দিয়ে দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মৃগী রোগের বাচ্চাদেরও জ্বরের সাথে খিঁচুনিটা বেড়ে যেতে পারে, তখনও কিন্তু আমাদেরকে শান্ত হয়ে এই কাজগুলাই করতে হবে। কোনোভাবেই তার কোনো ওষুধ আমাদেরকে আগে মুখে দেওয়া যাবে না ওই সময়টা। এমনকি জ্বর কমানোর ওষুধটাও কিন্তু আমরা ওই সময় তাকে দিব না। হ্যাঁ, জ্বর আসলে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব বা পরে দিব, কিন্তু মুখে কোনো কিছুই দেওয়া যাবে না ওই সময়। এইটা খুব সাবধান এই ব্যাপারটায়। কারণ দেখো, যদি আমরা ওই সময় মুখে ওষুধ দিই, সেটা যদি লাংসে চলে যায়, শ্বাসনালীতে চলে যায়, তাহলে কিন্তু মারাত্মক ঝুঁকি, এমনকি শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এই ব্যাপারটা সাবধান থাকতে হবে। আচ্ছা ম্যাম, এখন জানতে চাই, এই যে আপনি এতক্ষণ যেগুলো বললেন, এরকম সমস্যার সৃষ্টি হলে শিশুকে কখন হাসপাতালে নিতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জ্বরের সাথে খিঁচুনি যদি খুব ছোট বাচ্চা হয়, 1 বছর বা 1.5 বছরের নিচে, এবং প্রথমবার খিঁচুনি হয়, ফেব্রাইল সিজার যেটা আমরা ডায়াগনোসিস, তাহলে প্রথমবার অবশ্যই তাকে হাসপাতালে নিতে হবে। তারপর যদি দেখা যায় যে না, খিঁচুনিটা 5 মিনিটের বেশি সময় ধরে হচ্ছে, তখন তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বা যদি দেখা যায় মারাত্মক রকমের, যে বাচ্চা বমি করতেছে, তার খিঁচুনি কমে যাওয়ার পরেও জ্ঞান ফিরছে না, বা তার হাত ঘাড় শক্ত হয়ে গেছে, অন্য কোনো ব্রেনের ইনফেকশনের কোনো সাইন যদি বাবা মার মনে হয়, তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ এই সময় তার আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ধরনটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, জ্বরের সাথে খিঁচুনি হলে শিশুর কি কোনো শারীরিক ক্ষতি হতে পারে এবং এটা কি পার্মানেন্ট ড্যামেজে লিড করতে পারে? সাধারণত আমরা যে ফেব্রাইল সিজার নিয়ে কথা বলছি, এটাতে কোনো মারাত্মক ক্ষতি হয় না বাচ্চাদের। এটাকে বলা যায় যে তেমন একটা ক্ষতিকর কিছু না। এটা সাধারণত দেখা যায় যে ওই জ্বরের জন্য বাচ্চাদের ব্রেইন, মানে যেহেতু তাদের ব্রেইনটা আসলে ইম্যাচিউর থাকে, তাদের খিঁচুনিটা, ব্রেইনটা রেসপন্স ওই সঠিকভাবে করতে না পারার কারণে খিঁচুনিটা হয়। এই খিঁচুনিটার জন্য বাচ্চাদের পার্মানেন্ট কোনো ক্ষতি হয় না। কিন্তু আমরা অনেক সময় দেখি প্যারেন্টসদের মধ্যে স্পেশালি অনেকে অনেক ভয় পায় যে শিশুর কোনো অঙ্গ বিকৃত হয়ে যেতে পারে অথবা ব্রেনের ক্ষতি হতে পারে। এগুলো তাহলে সবই মিসকনসেপশন? না, সব কিন্তু মিসকনসেপশন না। আমাদের ডায়াগনোসিসের উপর একটু জোর দিতে হবে, যে চিন্তা করতে হবে। একটা আমরা বললাম যে সাধারণ জ্বরের সাথেই খিঁচুনি হয়, যেটাকে আমরা ফেব্রাইল সিজার বলছি। আরেকটা হতে পারে অনেক কারণে খিঁচুনি হয়, তার মধ্যে ব্রেনের ইনফেকশনের কারণে হতে পারে, যেমন মেনিনজাইটিস বা এনকেফালাইটিস। ফেব্রাইল সিজারে সাধারণত কোনো ক্ষতি হয় না, কখনো কখনো একদম খুব কম। ম্যাম, আমি এই ফোনটা ধরে আপনার কথায় ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আদেশ বলছিলাম, আমার প্রশ্নটা হচ্ছে সিজনাল জ্বর হলে কি কি খাবার খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত? পাশাপাশি সিজনাল জ্বর প্রতিরোধে কি ধরনের জীবনযাপনের পরিবর্তন আর কি উপকার করে আমাদের জন্য, এটা যদি জানাতে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক,
আচ্ছা, আমরা যে কথাটাই ছিলাম সেটা শেষ করে নিব না আগে আনসার দিয়ে না, আগে অ্যানসার দিয়ে তারপর আমরা আবার ফেরত। ওকে, দর্শকের আনসারটা দিচ্ছি। সেটা হচ্ছে সিজনাল জ্বরের আসলে উনি জানতে চেয়েছে প্রিভেনশন, হ্যাঁ, বা প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি। আসলে এগুলা তো সিজনাল জ্বর সাধারণত ইনফেকশন, ভাইরাল ইনফেকশনে হয়। তো আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি এবং লাইফস্টাইল স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিরোধটা করতে পারি। এবং ইমিউনিটি ভালো হওয়ার জন্য যেটা করতে হয়, সাধারণত আমরা জানি যে আমরা ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। যেমন আমাদেরকে মাছ, মাংস, দুধ, ডিম এবং ফল, সিজনাল ফল বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিকর খাবার খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখনকার আমরা আমাদের শিশুদের অনেকেরই অভ্যস্ততা আছে যে তারা খুব বাইরের ফাস্ট ফুড খায়। এই খাবারগুলো খেলেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তখন তাদের কিছু নিতে হবে। এটা সরাসরি প্রভাব ফেলবে না আমাদের জীবনে, কিন্তু পরোক্ষভাবে প্রভাব ফেলবে ইমিউনিটির ক্ষেত্রে। আর যখন আমাদের শিশুদের এই জ্বরটা হবে তখন কি খাবে, এরকম একটা প্রশ্ন উনি করেছেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি, অবশ্যই বেশি করে পানি জাতীয় খাবার খেতে হবে। যেমন ধরেন শরবত খেতে পারে, স্যুপ খেতে পারে এবং ভিটামিন সি, ফলের রস, এসব খাবার খেতে হবে। আচ্ছা দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মাহমুদ, রাজশাহী থেকে বলছিলাম। আমার কোশ্চেন হলো, খিঁচুনি প্রতিরোধে কি ধরনের সাবধানতা নেওয়া যায় এবং এপিলেপসি ও সাধারণ খিঁচুনির মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ দর্শক। ওকে, আমরা যেটা বলছে যে খিঁচুনি প্রতিরোধ, আসলে খিঁচুনি প্রতিরোধের খুব বেশি কোনো ব্যবস্থা নেই। যেহেতু উনি ইপিলিপসি এবং সাধারণ জ্বরের সাথে খিঁচুনির পার্থক্য করেছে, এটার আনসারের সাথে এটা রিলেটেড, একসাথে বলি। যেমন সাধারণ জ্বরের সাথে খিঁচুনি বা ফেব্রাইল সিজার, এটা সাধারণত একটা জ্বরের 24 থেকে 48 ঘন্টার মধ্যে হবে এবং বাচ্চার বয়স থাকতে হবে 6 মাস থেকে 6 বছর। এটা হলে আমরা বলবো সাধারণ জ্বর খিঁচুনি বা ফেব্রাইল সিজার। আর ইপিলিপসিটা কিন্তু জ্বরের সাথে জ্বর ছাড়াই হবে এবং জ্বর দিয়ে কখনো কখনো এটা বাড়তে পারে এবং ওইটা অনেক ফ্রিকোয়েন্ট হয়, জ্বর ছাড়াও হতে পারে। এখন এই জ্বর ছাড়া যে খিঁচুনি বা ইপিলিপসির যে খিঁচুনি, সেটা প্রতিরোধ আসলে সম্পূর্ণভাবে সম্ভব না। তবে কিছু নিয়ম আমরা পালন করতে পারি। যেমন ঘুম একটা ব্যাপার, যে যদি কোনো শিশু যে ঘুমটা, সে রাতে যতটুকু ঘুমানো দরকার সেই ঘুম তার যদি ডিপ্রাইভড হয় বা কম ঘুমায়, তখন কিন্তু খিঁচুনি হওয়ার একটা প্রবণতা থাকবে। এটা ইপিলিপসি রোগীদের জন্য, ঠিক আছে। এবং দেখা যাবে যে অনেক সময় আমাদের এই যে টিভির যে লাইট চ্যানেল চেঞ্জ করলে লাইটের যে একটা ওঠানামা হয়, বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে লাইটের তারতম্য হওয়ার কতগুলা লাইট থেকে ফ্লিকারিং হয়, সেইখানেও কিন্তু খিঁচুনি হতে পারে। তো ওই সব জায়গা থেকে, তারপরে ধরেন আপনার স্ট্রেস একটা বিষয়, বাচ্চার পরীক্ষা অনেক পড়লো, রাতে ঘুম হলো না, তখন তার খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। এখন অনেকগুলা এরকম কারণগুলাতে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। কারো কারো যদি জানা থাকে, ট্রিগার আছে কারো, যে এই কারণে আমার খিঁচুনিটা বাড়ে, তাহলে সেই জিনিসগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে খিঁচুনি প্রতিরোধের জন্য। তারপরেও কিন্তু সম্পূর্ণ সবসময় খিঁচুনিটা প্রতিরোধ করা যায় না। আর জ্বরের সাথে খিঁচুনি যেটা প্রতিরোধ, আসলে ওইভাবে প্রতিরোধ করা যায় না, কিন্তু আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, সেটা আমরা আমাদের প্রশ্নের মাধ্যমে পরবর্তী সময় আবার তাদেরকে জানাই দিচ্ছি। আচ্ছা, যদি খিঁচুনি হয়ে যায় তাহলে তখন করণীয়টা কি? এটা তাৎক্ষণিকভাবে আমাদের জ্বরের সাথে যখন খিঁচুনি হচ্ছে, তখন আমরা কি করব, বাচ্চাটাকে একটা সেফ প্লেসে শোয়াই দিব, কাত করে শোয়াই দিব এবং তার ক্লোদিংস গুলা, যে কাপড় চোপড় গুলা টাইটলি পরা থাকবে, সেগুলো একটু খুলে দিব এবং ওয়েট করব কিছুক্ষণ, দেখব যে খিঁচুনিটা কমছে কিনা। যদি খিঁচুনি না কমে, আমরা কাছাকাছি হাসপাতালে নিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ ম্যামকে। ম্যাম, কল আসার আগে আপনি কিছু মিসকনসেপশনস নিয়ে বলছিলেন। রাইট, আমাদের কথা ছিল যে আমাদের সব খিঁচুনি কি ভালো বা সব খিঁচুনি ক্ষতিপূর্ণ কিনা। এখন আমরা যেটা বলছিলাম যে ফেব্রাইল সিজার। ফোনটা ধরে আবার আসছি। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করে ফেলুন। আমি নসরুল্লাহ বলছিলাম জামপুর থেকে। আচ্ছা, এই খিঁচুনি রোগটা কি মানে নিরোধ, এটা কি 6 বছর পরে বা 10 থেকে
12 বছর পরে সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় কিনা বা নির্মূল করা যায় কিনা? ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আচ্ছা, খিঁচুনি, এটা যদি জ্বরের সাথে খিঁচুনি হয় সেটা 6 বছর পরে সাধারণত জ্বরের সাথে খিঁচুনি রোগটা থাকে না। আর আপনি যেটা জানতে চেয়েছেন সেটা খুব সম্ভবত মৃগী রোগ। মৃগী রোগের আসলে ধরন এবং চিকিৎসা অনেক বিস্তৃত। তো একদম শেষ পর্যায়ে এখনকার দিনে অপারেশনের মাধ্যমে কিছু কিছু খিঁচুনি রোগ ভালো হয়। আমরা এটা অন্য আরেক সময় আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ম্যাম, এখন একটু জানতে চাচ্ছি, জ্বরের সাথে খিঁচুনি হলে শিশুর কি কোন শারীরিক ক্ষতিগুলো বেশি দেখা যায়? আচ্ছা, আমাদের যে কোনো ফেব্রাইল সিজার হোক বা এনকেফালাইটিস, মেনিনজাইটিস বা ইপিলিপসি, যে কোনো কারণে যদি খিঁচুনি হয়, তবে যদি ব্রেনের ইনফেকশনের জন্য খিঁচুনি হয়, কখনো কখনো দেখা যায় এই যে জ্বরের সাথে খিঁচুনি হলে পরবর্তী সময়ে তার কিছু কিছু সমস্যা হতে পারে। তবে সেগুলা সম্পূর্ণই তার, যদি ওই সময় তার কি হলো, ব্রেনে মেনিনজাইটিস হলে অনেক সময় কিন্তু প্যারালাইসিস হতে পারে। তো ওইটা পার্মানেন্ট একটা ক্ষতি হতে পারে, যে তার হাঁটা চলায় সমস্যা হয় এটা। এবং সাথে কারো কারো ক্ষেত্রে যে খিঁচুনিটা হলো পরবর্তী সময়ে এটা মৃগী রোগ বা ইপিলিপসিতে টার্ন নিতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তাদের লার্নিং মেমোরি সেটা কমে যায়, ফলে স্কুল পারফরমেন্স কমে যায়। আরেকটা মারাত্মক ক্ষতি হতে পারে যে ব্রেনের ইনফেকশনের সাথে যখন হয়, যেমন মেনিনজাইটিসের ক্ষতি, এটা খিঁচুনির জন্য না। মেনিনজাইটিস হলে কারো কারো অনেক সময় কানে কম শোনা, মানে বধিরতার মতো সমস্যাও দেখা দিতে পারে। আচ্ছা ম্যাম, জ্বরের সাথে খিঁচুনি কি বারবার হতে পারে? মানে যতদিন জ্বর থাকবে ততদিনই খিঁচুনি থাকবে, এমন কিছু আশঙ্কা আছে? জ্বরের সাথে খিঁচুনি সেটার আসলে দুইটা জিনিস। একটা হচ্ছে যে যখন জ্বর হবে সাধারণত বারবার ফেব্রাইল সিজারে হয় না, একবারই হয়। যদি হয় তাহলে তখন আমাদেরকে চিন্তা করতে হবে তার ডায়াগনোসিসটা কি ফেব্রাইল সিজার না অন্য কোনো কিছু, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে যে যেহেতু 6 মাস থেকে 6 বছর একটা আমরা রেঞ্জ বলেছি, এটা রিকার করতে পারে, মানে পরবর্তী সময় জ্বরের সাথে আবার তার খিঁচুনিটা হতে পারে। এবং সাধারণত দেখা যায় যে প্রথম বছরের মধ্যে তার সেকেন্ড একটা খিঁচুনি কিছু কিছু বাচ্চার আসে, সবার না। আর এই জন্য আমরা কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে পারি। সেটা হচ্ছে যে জ্বর আসার সাথে সাথে জ্বরের ওষুধ খাইয়ে দেওয়া, এবং সাথে কোনো কোনো সময় আমরা কিছু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, মানে খিঁচুনি বন্ধ হওয়ার কিছু ড্রাগ প্রেসক্রাইব করে থাকি, যেটা হচ্ছে জ্বরের সাথে সাথেই খাওয়াই দিতে হয় বাচ্চাকে। তাহলে প্রবণতাটা কমে যায়। আমরা একদম নিশ্চিত দিয়ে বলতে পারবো না যে আর হবে না, কিন্তু আমরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারি। আচ্ছা, এর জন্য কি কোনো ঔষধ আছে? হ্যাঁ, জ্বরের সাথে জ্বরের ওষুধ, যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ মাকে ঘরে রাখতে বলা হয়, সাথে সেডিল বা ক্লোবাজম জাতীয় কিছু ওষুধ অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়াতে হবে। খিঁচুনি প্রতিরোধ করার জন্য কোনো স্পেসিফিক ঔষধ আছে? প্রতিরোধ আমি আবার বলি যে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যাবে না। ফেব্রাইল সিজারের জন্য সাধারণত ইন্টারমিটেন্ট প্রোফাইলিক্সিস হিসেবে আমরা, মানে মধ্যবর্তী প্রিভেনশন হিসেবে এই ওষুধটা দিই। জ্বরের সাথে সাথে যখনই বাচ্চার গায়ে জ্বর উঠতে শুরু করবে তখনই আমরা নাপা বা এইস, মানে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে দিব, সাথে সাথে সেডিল বা ক্লোব জাতীয় ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিয়ে দিব। আচ্ছা, ঔষধ বাদে আমরা নিজ থেকে কি কি স্টেপস নিতে পারি? সাধারণত ফেব্রাইল সিজার বা মেনিনজাইটিস এসব ক্ষেত্রে প্রতিরোধের জন্য আসলে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই। খিঁচুনির ক্ষেত্রে খিঁচুনি হয়ে গেলেই আমরা শুধু তাকে প্রপার কেয়ার, যেটা আমরা আগে আলোচনা করেছি, সে প্রপার কেয়ারটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ। কমেন্ট সেকশন থেকে একটা প্রশ্ন এসেছে, শীতকালে পানি গরম করে শিশুরা গোসল করতে পারবে কিনা? এটার কি কোনো প্রবলেমস হবে নাকি স্কিনের কোনো প্রবলেমস হবে এটা করলে? না, শীতকালে শিশুরা অবশ্যই এমন গরম পানি দিয়ে গোসল করতে হবে যাতে সেটা তাদের সহনীয় পর্যায়ে থাকে, গরম পানি দিয়ে গোসল করতে পারবে। জি, ধন্যবাদ। ম্যাম, এখন আপনি মেনিনজাইটিস নিয়ে একটু বলেছিলেন কিছুক্ষণ আগে, এখন ওটা নিয়ে একটু ডেপথে যাই। এটা তো এক ধরনের খিঁচুনি জাতীয় রোগ, জ্বরের সাথেই এটি হয়ে থাকে, এটা আমরা জানি। আবার অনেকে বলে যে ব্রেনের ইনফেকশন থেকে মেনিনজাইটিস হয়, এই ব্যাপারটা কতটুকু সত্য, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা বলি যে আমরা যেহেতু আজকে আলোচনা করছি জ্বরের সাথে খিঁচুনি, সাধারণ জ্বরের সাথে খিঁচুনি বা ফেব্রাইল সিজার আসলে কমন হলেও
এটা তেমন ক্ষতিকর না, কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করি কারণ এটা সবসময় বাবা মার জন্য একটা প্যানিক সৃষ্টি করে। কিন্তু সাথে আমাদের মনে রাখতে হবে এটার সাথে সাথে আরেকটা মারাত্মক জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেইনের ইনফেকশন। ব্রেনের আসলে অনেকগুলা জায়গা আছে, যেমন ব্রেনের বাইরের দিকে একটা পর্দা থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি, আর এই মেনিনজেসে যদি কোনো রকম ইনফেকশন হয় তখন আমরা এটাকে বলি মেনিনজাইটিস। আর ব্রেনের ভিতরে আমাদের যে সেরিব্রাম আছে সেখানে প্যারেনকাইমা যেটা বলি, সেখানে ইনফেকশন হলে এনকেফালাইটিস বলি। ঠিক আছে, দুইটার মানে এই দুইটা এবং ফেব্রাইল সিজারের প্রাথমিক লক্ষণ কিন্তু অনেকটা এক। জ্বর থাকবে এবং ছোট বাচ্চাদের একটু ইরিটেবিলিটি থাকে, কান্নাকাটি করছে, মাথা ব্যথা, বলতে পারে না। মেনিনজাইটিসে কিন্তু মাথা ব্যথাটা খুব বেশি থাকে। হ্যাঁ, মাথা ব্যথা থাকে, চোখে আলো পড়লে তারা একটু কষ্ট পায়। এর পরে গিয়ে 1-2 দিন পরে গিয়ে সাধারণত খিঁচুনিটা হয়, এবং দেখা যায় যে বাচ্চা অনেক সময় খিঁচুনিটা বারবার হতে থাকে, বমি হতে থাকে, কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, এটা আসলে ব্রেনের ইনফেকশনটা একটু মারাত্মক, এবং আমাদের সবসময় ফেব্রাইল সিজার হলে খেয়াল রাখতে হবে যে এটা কি আসলে ফেব্রাইল সিজার নাকি ব্রেনের ইনফেকশন হচ্ছে। এই দিকটা আমাদের খুব গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। ফেব্রাইল সিজার সাধারণত আমরা বললাম 6 মাস, এটা বারবার আমি বলছি মনে রাখার জন্য, 6 মাস থেকে 6 বছর পর্যন্ত হতে পারে। জ্বরে সাধারণত প্রথম দিনেই খিঁচুনিটা হয় এবং অল্প সময় থাকে, আর পরিবারে অনেকের এই খিঁচুনিটা থাকে। পরিবারের ইতিহাস যদি নেওয়া হয় তাহলে পরিবারে দেখা যাবে মা বাবা বা তার অন্য ভাই বোনের ছিল, তখন আমরা সাধারণত বলি যে এটা ফেব্রাইল সিজার। তারপরেও কোনো সন্দেহ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমার মেয়ে বয়স 6 বছর, জি, কিন্তু স্বাস্থ্য ভালো না। ফিজিক্যালি সুস্থ, মন মেন্টালিটি এভরিথিং ওকে, বাট স্বাস্থ্যটা ভালো হয় না। এটার কোনো ঔষধ বা কোনো ট্রিটমেন্ট আছে ম্যাডাম? যদি ধন্যবাদ দর্শক। জ্বরের সাথে সম্পৃক্ত না, কিন্তু এটা একটু ডাক্তার ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, উনি যেটা বলেছে ওনার বাচ্চার স্বাস্থ্য ভালো না। জি, স্বাস্থ্য ভালো না বলতে আমরা আসলে কি বুঝতেছি সেটা হচ্ছে উনি কি কোনো অসুস্থতার কথা কিন্তু বলেন নাই। খুব সম্ভবত উনি ওজনের কথা বলে থাকতে পারে। আমাদের দেশের স্বাস্থ্য বলতে আমরা ভাবি যে ওজন কম, একেবারে আন্ডারওয়েট সেটা। তবে এটা কিন্তু মানে ওজন বাড়ার সাথে স্বাস্থ্যের পুরোপুরি সম্পর্ক নেই। ওনার বাচ্চার ওজনটা আসলে দেখতে হবে, না দেখে আমরা বলতে পারবো না যে তার বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী, মানে উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে তার ওজন কম কিনা। আর যদি তার কোনো অসুখ থাকে, সে অসুখের জন্য আসলে স্পেসিফিক চিকিৎসা করলে ওজনটা বেড়ে যাবে। আর যদি এমনি এখনকার বাচ্চাদের যেরকম সমস্যা থাকে যে খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য ওজনটা কম থাকে, সেক্ষেত্রে আমি তাকে বলবো পুষ্টিকর খাবার দাবার খাওয়ালে ভালো হয়ে যাবে। ওজন বাড়ানোর জন্য আসলে কোনো ওষুধ বা কোনো চিকিৎসা নেই, সরাসরি নেই। তার সমস্যা থাকলে সে সমস্যার চিকিৎসা অবশ্যই আমরা করতে পারি। আচ্ছা, তাহলে ম্যাম শারীরিক অথবা ইভেন মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য আমরা এক্স্যাক্টলি কি কি খাবার গ্রহণ করতে পারি শিশুদের জন্য স্পেসিফিক্যালি? এটা একটা ভালো প্রশ্ন, যদিও আমাদের প্রসঙ্গটা একটু আলাদা। ব্রেইন ডেভেলপমেন্টের বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমাদের আসলে যেসব খাবার দাবার খাওয়া উচিত, প্রথমে দেখো আমরা কি ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। সেটার মধ্যে দেশীয় খাবার, যেটা যেই দেশের জন্য সেই সিজনের সমস্ত ফল খাওয়া উচিত। এবং আমরা কি করি, আমাদের মেইন মিলের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, 3টা খাবার কিন্তু থাকতে হবে। তার মধ্যে 60% আমাকে কার্বোহাইড্রেট নিতে হবে। কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে? ভাত, রুটি, তাই না? ভাত, রুটি বা সবজি থেকেও আমরা কিছু কার্বোহাইড্রেট পাই, কিন্তু মেইন হচ্ছে ভাত বা রুটি আমাদের দেশের জন্য যেটা আমরা খাই, এটা থাকতে হবে। প্রোটিন থাকতে হবে, মাছ, মাংস, ডিম বা দুধ থেকেও আমরা প্রোটিন পেতে পারি, তাহলে এই গ্রুপের একটা খাবার থাকতে হবে। আর ফ্যাট হচ্ছে তেল থেকে আসবে, বা প্রাণীজ ফ্যাটও আছে কিছু, গরু মাংস, মাছ মাংস থেকেও তেল আসে। তাহলে এই 3টা হচ্ছে আমাদের মেইন মিল। এই 3টা আমাদের অবশ্যই ভালোভাবে খেতে হবে। তারপরে আসো আমাদের যে পানি, প্রচুর পানি, একদম মানে প্রচুর পানি বলতে একদম আনলিমিটেড তা না,
যে কোনো মানুষের জন্য 2 থেকে 3 লিটার পানি খাওয়া ভালো প্রতিদিন। আমরা 2 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করব। আর খনিজ লবণ বলো, ভিটামিন বলো, সেগুলোর জন্য আমরা নিয়মিত ফল, শাক, সবজি খাবো। তাহলে আমাদের কি হবে, আমাদের পুষ্টির ঘাটতিও থাকবে না, আমাদের নিউট্রিশনটা ভালো হবে, আমরা ফিজিক্যাল এবং মেন্টালি আমাদের ডেভেলপমেন্টটা ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তখন কিন্তু আমাদের এই সিজনাল জ্বর কম হবে এবং ইনফেকশনটা কম হলে, যে কোনো ইনফেকশন কম হলে কিন্তু আমরা এই সমস্ত অসুখ থেকে বাঁচতে পারবো। আচ্ছা, ধন্যবাদ ম্যামকে। ম্যাম, শেষমেশ জানতে চাচ্ছি, ব্রেনের ইনফেকশন হলে শিশু কি কখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে ওটা থেকে? ব্রেনের যখন ইনফেকশন হয় সেটা আসলে নির্ভর করে কখন আমরা কতটুকু ইনফেকশন হয়েছে, মানে ব্রেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন তার চিকিৎসা শুরু করা হয়েছে, কি ধরনের ইনফেকশন হয়েছে, সেটার উপর নির্ভর করে। অনেকগুলা বিষয় এর সাথে জড়িত। তবে যদি খুব তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারি এবং খুব আগেই যদি চিকিৎসা শুরু হয়, বা বাচ্চা যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি রেসপন্স করে চিকিৎসায়, তাহলে অবশ্যই কিছু কিছু না, বেশ ভালো, মানে প্রায় 60-70% বাচ্চা কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়। আর কিছু কিছু বাচ্চা আসলে কিছু না কিছু ডিসএবিলিটি নিয়ে থাকে। কারো লার্নিং ডিসএবিলিটি হয়, কারো ক্ষেত্রে কানে শোনার সমস্যা, কেউ হয়তো প্যারালাইসিস বা আদার মৃগী রোগও হতে পারে, ইপিলিপসি বা খিঁচুনিটা পারসিস্ট করে যেতে পারে। এরকম কিছু সমস্যা নিয়ে তারা আসে সাধারণত। আচ্ছা, ধন্যবাদ ম্যামকে। ম্যাম, গুলেনবারি সিনড্রোম নামে একটা রোগ আছে, এটা আসলে কি আর এটা কখন হয়ে থাকে? আচ্ছা, গুলেনবারি সিনড্রোম যে রোগটা, সেটা আসলে আমাদের নার্ভের একটা রোগ। হ্যাঁ, এটা সাধারণত, এটা কিন্তু অনেক সময় জ্বর ভালো হয়ে যাওয়ার পরে আসে। হ্যাঁ, এটা জ্বরের সাথে হয় না, জ্বর ভালো হয়ে যাওয়ার পরে সাধারণত তাদের শুরু হয় হাঁটা চলার সমস্যা থেকে। এটা আমরা বলি অ্যাসেন্ডিং প্যারালাইসিস, মানে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে। হ্যাঁ, সে হাঁটতে পারবে না, হাঁটতে গেলে তারপর আস্তে আস্তে হাঁটতে গেলে পড়ে যাবে, এরপরে সে দেখা যাবে দাঁড়াতেই পারছে না, এরপরে তার হাতগুলোও প্যারালাইসিস হয়ে যাবে। এবং এটা যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, অনেক সময় দেখা যায় যে আমরা যে শ্বাস নিতে যে মাংসপেশি লাগে, সেই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, শ্বাসও বন্ধ হয়ে যেতে পারে। তখন এটা মারাত্মক একটা রোগে দাঁড়ায় যায়। এই জন্য যখনই গুলেনবারি সিনড্রোম বা এরকম দেখা যাবে জ্বরের পরে কোনো বাচ্চা হাঁটতে পারছে না বা দাঁড়াতেই পারছে না, তখন অবশ্যই তাকে একটা ভালো চিকিৎসার জায়গায় নিতে হবে। মানে সব জায়গায় এই চিকিৎসাটা আসলে হয়ও না। আচ্ছা, এটা কি প্রতিরোধ করার কোনো ওয়ে আছে? ওরকম ভাবে প্রতিরোধের কোনো ব্যবস্থা আসলে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ ম্যামকে। বন্ধুরা, তাহলে শেষ হয়ে এলো আমাদের আজকের সময়। আশা করি ম্যামের উপদেশগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো। ম্যাম, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে এবং তোমার দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি যদি ছোট্ট মনিদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি সবাইকে বলবো, এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবে, ভালো খাবে, আনন্দে থাকবে, আর বেড়াতে গেলেও অবশ্যই সাবধানে থাকবে। আর সবসময় হাত মুখ, বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধুবে। এটা কিন্তু সিজনাল ফ্লুকে অনেকটাই আটকে দিবে। ভালো থেকো সবাই। তাহলে বন্ধুরা, আসছে বুধবার আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিডস ক্রিয়েশন টিভির সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম। বিলের কাগজ দে। ওস্তাদ, আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে।